ইউভাল নোয়া হারারির লেখা সেপিয়েন্স। আপনার চারপাশের পৃথিবী কি কখনো আপনাকে অবাক করেছে? কিভাবে আমরা হোমো সেপিয়েন্স এই গ্রহের শীর্ষে পৌঁছালাম? ইতিহাস কি শুধুই রাজা রানী, যুদ্ধ আর সীমানার গল্প, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো কিছু? আজ আমরা আলোচনা করব ইউভাল নোয়া হারারির বিশ্ববিখ্যাত বই সেপিয়েন্স, যা আমাদের মানব জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে। চলুন একসাথে এই অসাধারণ যাত্রায় পা রাখি। একটা সময়ের কথা ভাবুন, আজ থেকে ৭০,০০০ বছর আগের কথা। আফ্রিকার এক প্রান্তে নিয়ান্ডারথাল আর একদল হোমো সেপিয়েন্স বাস করত। নিয়ান্ডারথালরা ছিল শক্তিশালী, পেশিবহুল, প্রকৃতির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারত। অন্যদিকে সেপিয়েন্সরা দেখতে অনেকটা আমাদের মতো। তারা তুলনামূলকভাবে দুর্বল ছিল, কিন্তু তাদের ছিল একটি বিশেষ শক্তি, কল্পনা। সেপিয়েন্সের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কল্পনা শক্তি। তারা এমন কিছু জিনিস তৈরি করলো যা বাস্তবে নেই, কিন্তু সবাই তা বিশ্বাস করে। যেমন তারা ধর্ম তৈরি করলো, দেবদেবীর উপাসনা শুরু করলো। এই কল্পনার জোরেই তারা বিশাল সমাজ গড়ে তুলতে পারল। একদিন একদল সেপিয়েন্স দেখল যে বজ্রপাতের ফলে গাছপালায় আগুন লেগেছে। প্রথমে তারা ভয় পেয়ে দূরে সরে গেল, কিন্তু কিছু সাহসী সেপিয়েন্স দেখল যে এই আগুন দিয়ে তারা খাবার গরম করতে পারে এবং শীতের রাতে উষ্ণ থাকতে পারে। এই আবিষ্কার তাদের জীবন বদলে দিল। আগুনের সাহায্যে তারা বন্য প্রাণীদের দূরে রাখতে পারল এবং নতুন ধরনের খাবার খেতে শুরু করলো। এর ফলাফল কি হলো? নিয়ান্ডারথালরা হারিয়ে গেল আর হোমো সেপিয়েন্স টিকে রইল। চ্যাপ্টার 1, কগনিটিভ বিপ্লব, দ্য কগনিটিভ রেভলিউশন। ইউভাল নোয়া হারারি রচিত সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বইটির অধ্যায় দি কগনিটিভ রেভলিউশনে মানব সভ্যতার বিবর্তনের এক গুরুত্বপূর্ণ পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের পূর্বপুরুষেরা বুদ্ধিবৃত্তিক উন্নয়নের মাধ্যমে অন্যান্য প্রজাতির তুলনায় উন্নত হয়ে উঠেছে এবং কিভাবে কল্পনা শক্তি, ভাষা, সামাজিক সহযোগিতা ও সাংস্কৃতিক উদ্ভাবন আমাদের পৃথিবীকে পরিবর্তন করেছে। এই অধ্যায়ের মূল থিম হল ৭০,০০০ থেকে ৩০,০০০ বছর আগে ঘটে যাওয়া এক বুদ্ধিবৃত্তিক বিপ্লব, যা হোমো সেপিয়েন্সদের অন্য প্রাণীদের তুলনায় অনন্য করে তুলেছে। কগনিটিভ বিপ্লবের সূচনা। মানব ইতিহাসে কগনিটিভ বিপ্লব এক গুরুত্বপূর্ণ মোড়। এর আগেও পৃথিবীতে বিভিন্ন মানব প্রজাতি ছিল, যেমন নিয়ান্ডারথাল, ডেনিসোভান ইত্যাদি, কিন্তু শুধুমাত্র হোমো সেপিয়েন্সরা টিকে থাকতে পেরেছিল এবং ধীরে ধীরে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। কগনিটিভ বিপ্লবের মূল কারণগুলোর মধ্যে রয়েছে: নাম্বার 1, ভাষার উন্নতি। মানুষ এমন একটি ভাষা অর্জন করে যা শুধু মৌলিক তথ্য বিনিময়ের জন্য নয়, বরং কল্পনা শক্তি, গুজব, গল্প ও বিশ্বাসের মাধ্যমে বৃহত্তর সামাজিক সংযোগ তৈরি করতে সাহায্য করে। নাম্বার 2, কল্পনা শক্তির বিকাশ। কগনিটিভ বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কল্পনা শক্তি। এটি মানুষের জন্য মিথ বা কাহিনী তৈরি করা, ধর্ম ও সংস্কৃতির বিকাশ ঘটানো এবং বৃহৎ পরিসরে সহযোগিতার ভিত্তি গঠন করা সম্ভব করেছে। নাম্বার 3, গোষ্ঠীগত সহযোগিতা। অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ বড় দলে সহযোগিতা করতে শিখেছিল। এর ফলে তারা বড় সমাজ গঠন করতে পেরেছিল এবং শিকার, খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার ক্ষেত্রে সফল হয়েছিল। নাম্বার 4, প্রযুক্তির বিকাশ। এই সময় মানুষ আগুন ব্যবহার করতে শুরু করেছিল, উন্নত অস্ত্র তৈরি করেছিল এবং নতুন ধরনের খাদ্য সংগ্রহের কৌশল তৈরি করেছিল। ভাষার গুরুত্ব এবং সমাজ গঠন। কগনিটিভ বিপ্লবের সময় হোমো সেপিয়েন্সরা এমন একটি ভাষা বিকাশ করে যা অন্য প্রাণীদের ভাষার চেয়ে অনেক বেশি জটিল এবং কার্যকর ছিল। সাধারণত প্রাণীরা কেবলমাত্র মৌলিক সংকেতের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, যেমন বিপদের সংকেত বা খাদ্যের অবস্থান নির্দেশ করা।
কিন্তু মানুষের ভাষা শুধুমাত্র বাস্তব জগতের তথ্য আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা কল্পনাপ্রসূত গল্প বলতে পারত। নাম্বার 1, গুজব এবং গল্প বলা। গল্প বলার ক্ষমতা মানুষকে অজানা বিষয় সম্পর্কে কল্পনা করতে এবং বিশ্বাস করতে শিখিয়েছিল। কল্পনার মাধ্যমে মানুষ বিশ্বাসের ভিত্তিতে বড় বড় সমাজ তৈরি করতে পেরেছিল। নিছক বাস্তবতার বাইরে গিয়ে মানুষ সামাজিক বাস্তবতা তৈরি করেছিল, যা আইন, ধর্ম, ব্যবসা, জাতি এবং সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছিল। 2, মিথ বা কাল্পনিক বাস্তবতা। একত্রে কাজ করার জন্য সাধারণ একটি বিশ্বাসের প্রয়োজন হয়। ধর্ম, জাতীয়তা, অর্থনীতি এসব কল্পিত ধারণা বা মিথের উপর ভিত্তি করেই সমাজ গঠিত হয়েছে। উদাহরণস্বরূপ, টাকা নিজেই কোনো মূল্যবান বস্তু নয়, তবে মানুষ এটি একটি মূল্যবান মাধ্যম বলে বিশ্বাস করে বলে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 3, সামাজিক সংহতি। মানুষ অন্যান্য প্রাণীদের তুলনায় বড় ও জটিল গোষ্ঠীতে সহযোগিতা করতে পারে। যদি একটি দল 150 জনের বেশি বড় হয়, তাহলে সদস্যদের একে অপরের সম্পর্কে জানার সীমাবদ্ধতা থাকে। মিথ এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে বড় দলগুলো একত্রিত হতে পেরেছিল। হোমো সেপিয়েন্স বনাম অন্যান্য মানব প্রজাতি। প্রায় 70,000 বছর আগে হোমো সেপিয়েন্সরা আফ্রিকা থেকে বেরিয়ে আসে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু তখন পৃথিবীতে নিয়ান্ডারথালদের মতো অন্যান্য মানব প্রজাতিরাও ছিল। প্রশ্ন হলো, হোমো সেপিয়েন্সরা কেন বেঁচে থাকলো আর অন্যরা কেন বিলুপ্ত হয়ে গেল? প্রধান কারণগুলো: নাম্বার 1, ভালো যোগাযোগ ও সহযোগিতা। নিয়ান্ডারথালদের তুলনায় হোমো সেপিয়েন্সরা বৃহৎ গোষ্ঠীতে কাজ করতে পারত। তাদের ভাষা উন্নত ছিল, যা কৌশল, পরিকল্পনা, অভিজ্ঞতা ভাগাভাগির ক্ষেত্রে সহায়ক ছিল। নাম্বার 2, শক্তিশালী সামাজিক বন্ধন। বড় গোষ্ঠীতে থাকা সত্ত্বেও সেপিয়েন্সরা সামাজিক সংগতি বজায় রাখতে পেরেছিল। তাদের কল্পনা শক্তি এবং মিথ তৈরি করার ক্ষমতা তাদের একত্রিত করেছিল। নাম্বার 3, প্রযুক্তিগত অগ্রগতি। আগুন ব্যবহার, উন্নত অস্ত্র তৈরি এবং নতুন শিকারের কৌশল তাদের জীবনধারাকে সহজ করেছিল। এই কারণগুলোর ফলেই হোমো সেপিয়েন্সরা দ্রুত বিস্তার লাভ করেছিল এবং অন্যান্য মানব প্রজাতির স্থান দখল করেছিল। সংস্কৃতি ও সভ্যতার উত্থান। কগনিটিভ বিপ্লবের মাধ্যমে মানুষের সাংস্কৃতিক বিকাশের পথ সুগম হয়। এটি কেবল শারীরিক অভিযোজন নয়, বরং মানুষের চিন্তার জগতে এক বিরাট পরিবর্তন ঘটায়। নাম্বার 1, ধর্মের সৃষ্টি। কল্পনা শক্তির সাহায্যে মানুষ আত্মা, দেবতা এবং অতিপ্রাকৃত বিশ্বাস সৃষ্টি করতে শুরু করে। এটি সমাজকে একত্রিত করতে সাহায্য করেছিল। অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা। মানুষ বিনিময় ব্যবস্থার মাধ্যমে দ্রব্য ও সেবা আদান প্রদান শুরু করে। এটি ধীরে ধীরে নগর ও সভ্যতার ভিত্তি তৈরি করে। শিল্প ও সংস্কৃতি। গুহাচিত্র, মূর্তি, সঙ্গীত ও নৃত্য মানব সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। এটি মানুষের সৃজনশীলতা ও যোগাযোগের নতুন মাধ্যম হয়ে ওঠে। চ্যাপ্টার 2, কৃষি বিপ্লব, দি এগ্রিকালচারাল রেভলিউশন। এই অধ্যায়ে ইউভাল নোয়া হারারি দেখিয়েছেন কিভাবে হোমো সেপিয়েন্সরা শিকারী সংগ্রাহক জীবনধারা থেকে কৃষি নির্ভর জীবনে পরিণত হয়েছিল এবং কিভাবে এই পরিবর্তন ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছে। প্রায় 12,000 বছর আগে শুরু হওয়া এই বিপ্লব মানব প্রজাতির জন্য একটি যুগান্তকারী ঘটনা হলেও হারারি দেখিয়েছেন যে এটি প্রত্যাশিত সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে আনেনি, বরং এটি নতুন চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম, রোগ ব্যাধি, সামাজিক অসমতা এবং রাজনৈতিক শোষণের ভিত্তি স্থাপন করেছিল। এই সারসংক্ষেপে আমরা কৃষি বিপ্লবের মূল কারণ, প্রভাব এবং পরিণতিগুলোর বিশদ ব্যাখ্যা করব। কৃষি বিপ্লব কি? কৃষি বিপ্লব হল সেই সময় যখন হোমো সেপিয়েন্সরা শিকারী সংগ্রাহকের জীবন ছেড়ে ফসল চাষ ও প্রাণী পালনের দিকে ঝুঁকতে শুরু করে। এটি খ্রিস্টপূর্ব আনুমানিক 9,500 থেকে
8500 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের ফার্টাইল ক্রিসেন্ট অঞ্চলে শুরু হয় এবং পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কেন মানুষ কৃষিকাজ শুরু করলো? নাম্বার 1, খাদ্যের নিশ্চয়তা। ফসল চাষ এবং প্রাণী পালন করলে খাদ্যের উৎস নিয়ন্ত্রণ করা যায়। নাম্বার 2, জনসংখ্যা বৃদ্ধি। শিকারী সংগ্রাহকরা ছোট গোষ্ঠীতে থাকলেও কৃষি নির্ভর সমাজে অধিক সংখ্যক মানুষ বসবাস করতে পারে। নাম্বার 3, অবস্থানগত স্থায়িত্ব। কৃষির ফলে মানুষ এক জায়গায় স্থায়ী বসতি গড়তে সক্ষম হয়। নাম্বার 4, প্রযুক্তির উন্নতি। কৃষির ফলে নতুন নতুন প্রযুক্তি যেমন সেচ ব্যবস্থা, লাঙল ও পশুচালিত যান আবিষ্কৃত হয়। কিন্তু হারারির মতে কৃষি বিপ্লব শুধু সুবিধা আনেনি, এটি মানুষের জীবনকে আরো জটিল এবং কঠিন করে তুলেছে। কৃষি বিপ্লবের ফলাফল: খাদ্যের উপর নির্ভরতা এবং জীবনমানের অবনতি। শিকারী সংগ্রাহকেরা খাদ্যের জন্য বিভিন্ন উৎসের উপর নির্ভর করত। যখন একটি নির্দিষ্ট এলাকা খাদ্যের জন্য অনুপযুক্ত হয়ে উঠত, তারা অন্যত্র চলে যেত। কিন্তু কৃষি সমাজে মানুষের খাদ্য 1 বা 2 ধরনের ফসলে সীমাবদ্ধ হয়ে যায়। ফলে দুর্ভিক্ষের সময় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হতে লাগলো। কিভাবে জীবন মান খারাপ হলো? খাদ্যাভ্যাস কম বৈচিত্র্যময় হয়ে পড়ল। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করতে হতো। রোগ ব্যাধি ছড়িয়ে পড়ল, কারণ মানুষ ও পশু কাছাকাছি বসবাস করত। হারারির মতে কৃষি বিপ্লব মানুষের জন্য একটি ফাঁদ ছিল, কারণ এটি মানুষকে স্থায়ী বসবাসের জন্য বাধ্য করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাদের জীবনের মান খারাপ করেছিল। নাম্বার 2, সম্পদের অসমতা এবং সামাজিক শ্রেণীবিন্যাস। কৃষি বিপ্লবের আগে সমাজ ছিল তুলনামূলকভাবে সমতাভিত্তিক। শিকারী সংগ্রাহকেরা সাধারণত ছোট গোষ্ঠীতে থাকত এবং সম্পদ সমানভাবে ভাগ করে নিত। কিন্তু কৃষির ফলে সম্পদের অসম বন্টন শুরু হলো। কৃষিক্ষেত্রের মালিকানা কয়েকটি পরিবার বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল। নতুন ধনী শ্রেণী তৈরি হলো, যারা কৃষি জমি ও খাদ্য মজুত করে শক্তিশালী হয়ে উঠল। দাস প্রথার প্রচলন শুরু হলো, যেখানে কিছু মানুষ অন্যদের শ্রম দিয়ে কৃষিকাজ করাতো। এর ফলে ধনী ও দরিদ্রের মধ্যে স্পষ্ট বিভাজন সৃষ্টি হলো, যা পরবর্তী সমাজগুলোতে আরো গভীরভাবে প্রথিত হলো। শহর ও রাষ্ট্রের জন্ম। কৃষির ফলে মানুষের স্থায়ী বসতি স্থাপন শুরু হয়। ছোট ছোট গ্রাম গড়ে ওঠে, যা পরে শহরে রূপ নেয়। মানুষ যখন খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করতে শুরু করল, তখন বড় বড় সম্প্রদায় গঠন করা সম্ভব হলো। এই প্রসঙ্গে হারারি ব্যাখ্যা করেছেন, কৃষির ফলে খাদ্যের ভাণ্ডার তৈরি হয়, যা বাণিজ্যের জন্য ব্যবহৃত হতে শুরু করে। বাজার ও লেনদেন। কৃষিভিত্তিক সমাজে লেনদেনের ধারণা জন্ম নেয়, যা পরবর্তী সময়ে মুদ্রার বিকাশের দিকে নিয়ে যায়। প্রশাসনিক ব্যবস্থা। শহরগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সরকার, আইন ও আমলাতন্ত্রের বিকাশ ঘটে। এইভাবেই কৃষি বিপ্লব সভ্যতার ভিত্তি গড়ে তোলে। নাম্বার 4, লিঙ্গ বৈষম্যের সূচনা। শিকারী সংগ্রাহক সমাজে নারী ও পুরুষের ভূমিকা তুলনামূলকভাবে সমান ছিল, কিন্তু কৃষি বিপ্লবের পর নারীরা গৃহস্থালী ও সন্তান পালনের দায়িত্বে আবদ্ধ হয়ে পড়ে, আর পুরুষেরা ভূমি ও সম্পদের মালিক হয়ে ওঠে। এই পরিবর্তনের ফলে নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকা কমে যায়। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিকাশ ঘটে। নারীরা পুরুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। হারারি দেখিয়েছেন যে কৃষি বিপ্লবের ফলে লিঙ্গ বৈষম্য আরও গভীর হয়, যা আজও সমাজে বিদ্যমান। রাজনীতি, ধর্ম ও যুদ্ধের উত্থান। কৃষিভিত্তিক সমাজে যখন সম্পদ, জমি ও খাদ্য মজুত হতে শুরু করল, তখন এই সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। রাষ্ট্র ও রাজতন্ত্র। জমির মালিকরা নিজের আধিপত্য কায়েম করার জন্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করল। ধর্ম ও বিশ্বাস। নতুন দেবতাদের উপাসনা শুরু হলো, যা কৃষি ও প্রাকৃতিক শক্তির প্রতীক ছিল। যুদ্ধের সূচনা। খাদ্য ও জমির জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হলো। এর ফলে শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে এবং ইতিহাসের গতিপথ বদলে যায়। কৃষি বিপ্লব একটি আশীর্বাদ না অভিশাপ?
ইতিহাসের অনেক গবেষক কৃষি বিপ্লবকে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করেন, কিন্তু হারারি দেখিয়েছেন যে এটি একটি দ্বিমুখী তলোয়ার। সুবিধা: খাদ্যের প্রাপ্যতা বেড়েছে, বড় বড় শহর ও সভ্যতা গড়ে উঠেছে, প্রযুক্তি, বাণিজ্য, বিজ্ঞান বিকশিত হয়েছে। কিন্তু অসুবিধা: মানুষের স্বাস্থ্য খারাপ হয়েছে, সম্পদের অসমতা তৈরি হয়েছে, কঠোর পরিশ্রম ও শোষণের সূত্রপাত হয়েছে, যুদ্ধ ও শাসন ব্যবস্থার কঠোরতা বেড়েছে। হারারি বলছেন, মানুষ কৃষিকে নয়, বরং কৃষি মানুষকে বশীভূত করেছিল। অর্থাৎ কৃষির ফলে মানুষ আরো সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার বদলে কঠোর পরিশ্রম ও নতুন ধরনের দাসত্বের শিকার হয়েছে। সুতরাং কৃষি বিপ্লব মানব জাতিকে সভ্যতার দিকে ঠেলে দিলেও এটি সুখের নিশ্চয়তা দেয়নি, বরং এটি এক নতুন সংগ্রামের সূচনা করেছিল, যা আজও চলমান। চ্যাপ্টার 3: মানব জাতির একীকরণ, দি ইউনিফিকেশন অফ হিউম্যান কাইন্ড। এই অধ্যায়ে হারারি ব্যাখ্যা করেছেন যে যদিও প্রাচীনকালে মানুষ বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল, ধীরে ধীরে তারা একটি অভিন্ন বৈশ্বিক সমাজের দিকে এগিয়ে গেছে। তিনি দেখিয়েছেন যে তিনটি প্রধান শক্তি, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি, কিভাবে মানুষকে একত্রিত করেছে এবং একটি অভিন্ন সভ্যতার দিকে ঠেলে দিয়েছে। মানবজাতির বিভক্তি থেকে একীকরণের দিকে যাত্রা। প্রাচীনকালে মানুষ বিভিন্ন উপজাতি, গোষ্ঠী বা ছোট ছোট সম্প্রদায়ে বসবাস করত। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, ধর্ম, রীতিনীতি ও জীবনধারা ছিল। কিন্তু ধীরে ধীরে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই বিচ্ছিন্ন সমাজগুলো একত্রিত হতে শুরু করে। হারারি তিনটি প্রধান শক্তিকে মানবজাতির একীকরণের চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করেছেন। নাম্বার 1: অর্থনৈতিক ব্যবস্থা, বাজার ও বাণিজ্য। নাম্বার 2: রাজনৈতিক ব্যবস্থা, সাম্রাজ্য ও আইন। নাম্বার 3: ধর্ম ও বিশ্বাস, বাণিজ্যের প্রভাব। প্রাচীনকালে বিভিন্ন গোষ্ঠী নিজেরাই খাদ্য ও সম্পদ উৎপাদন করত, কিন্তু ধীরে ধীরে বাণিজ্যের বিকাশ ঘটে, যা এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলে। এর ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি পায়। হারারি বলেন, মানুষ কখনোই পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ছিল না, বরং তারা সবসময় লেনদেন ও বিনিময়ের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। টাকার আবিষ্কার, কারেন্সি, একসময় বার্টার অর্থাৎ পণ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে লেনদেন হতো, কিন্তু এটি জটিল ছিল। তাই মুদ্রার অর্থাৎ মানি এই আবিষ্কারের এক অভিন্ন অর্থনৈতিক ভাষা তৈরি করল, যা বিভিন্ন সভ্যতাকে সংযুক্ত করল। সোনা, রূপা, কাগজের নোট ইত্যাদি মুদ্রা হিসেবে ব্যবহৃত হতে লাগল। পুঁজিবাদ ও বৈশ্বিক অর্থনীতির বিকাশ। আধুনিক যুগে পুঁজিবাদ অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হয়ে ওঠে। আজকের বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক সংযোগ এতটাই শক্তিশালী যে কোনো একটি দেশের অর্থনীতি ধসে পড়লে এর প্রভাব গোটা বিশ্বে পড়ে। অর্থনৈতিক সংযোগ মানব প্রজাতিকে একত্রিত করার অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। সাম্রাজ্যের উত্থান এবং রাজনৈতিক একীকরণ। হারারি দেখিয়েছেন যে ইতিহাসে বড় বড় সাম্রাজ্য গড়ে ওঠার ফলে বিভিন্ন জাতিগোষ্ঠী একত্রিত হতে বাধ্য হয়েছে। প্রাচীন সাম্রাজ্যের ভূমিকা। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য ও চীনের বিভিন্ন রাজবংশ রাজনৈতিক সংহতির মাধ্যমে বহু জাতিকে একত্রিত করেছিল। এই সাম্রাজ্যগুলো এক অভিন্ন শাসন ব্যবস্থা, আইন ও প্রশাসনিক কাঠামো তৈরি করেছিল। এর ফলে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ একত্রে বসবাস করতে শিখেছিল। আইন ও প্রশাসন। সাম্রাজ্যগুলো একটি অভিন্ন আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যা মানুষকে নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে আনতে সহায়তা করেছিল। উদাহরণস্বরূপ, রোমান আইন আজকের ইউরোপীয় আইন ব্যবস্থার ভিত্তি গঠন করেছে। সাম্রাজ্যের পতনের পরেও সংযোগ অটুট থাকে। হারারি বলেন, অনেক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও তাদের দ্বারা সৃষ্ট সংযোগ ও সাংস্কৃতিক একীকরণ টিকে থাকে। উদাহরণস্বরূপ, মোগল সাম্রাজ্য ভেঙে গেলেও ভারতের বিভিন্ন অঞ্চল আজও ঐক্যবদ্ধ রয়েছে।
ধর্ম ও বিশ্বাসের ভূমিকা। ধর্ম শুধু আধ্যাত্মিক বিশ্বাস নয়, এটি এক অভিন্ন সামাজিক বন্ধন তৈরি করতে সাহায্য করেছে। প্রাচীন স্থানীয় ধর্ম থেকে বিশ্বজনীন ধর্মের দিকে পরিবর্তন। প্রথম দিকে প্রতিটি গোষ্ঠীর নিজস্ব দেবতা ও ধর্মীয় রীতি ছিল, কিন্তু পরে বিশ্বজনীন ধর্ম যেমন খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি বিকশিত হয়, যা বৃহৎ জনগোষ্ঠীকে সংযুক্ত করেছিল। বিশ্বজনীন ধর্মের বৈশিষ্ট্য। নাম্বার 1, সর্বজনীনতা। এই ধর্মগুলো জাতি, ভাষা বা অঞ্চল ভিত্তিক ছিল না, বরং সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত ছিল। নাম্বার 2, নৈতিক নিয়মাবলী। ধর্ম সমাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট নীতিগুলো প্রচার করেছিল। নাম্বার 3, মানুষের সমতা। অনেক বিশ্বজনীন ধর্ম মানুষকে জাতিভেদ বা পার্থক্য ছাড়াই একত্রে থাকার শিক্ষা দিয়েছে। ধর্ম ও সাম্রাজ্যের সম্পর্ক। সাম্রাজ্য ও শাসকেরা ধর্মকে নিজেদের শাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। উদাহরণস্বরূপ, রোমান সাম্রাজ্য প্রথমে খ্রিস্ট ধর্ম দমন করলেও পরে এটিকে গ্রহণ করে এবং এটি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। ধর্ম ও আধুনিক বিশ্ব। আধুনিক যুগে বিজ্ঞান ও যুক্তির বিকাশ ঘটলেও ধর্ম এখনও মানুষের জীবন ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে। ধর্মবিশ্বাস মানবজাতিকে একত্রিত করার একটি প্রধান উপাদান ছিল এবং এখনও কিছু ক্ষেত্রে তা রয়ে গেছে। মানবজাতির একীকরণের চূড়ান্ত রূপ। আধুনিক বিশ্ব ব্যবস্থা, প্রযুক্তি ও বৈশ্বিক যোগাযোগ। বিজ্ঞানের অগ্রগতি এবং প্রযুক্তির বিকাশের ফলে বিশ্ব আজ আরও সংযুক্ত হয়ে পড়েছে। ইন্টারনেট, সামাজিক মাধ্যম, আন্তর্জাতিক বাণিজ্য ও ভ্রমণের সুবিধার কারণে মানবজাতি একটি অভিন্ন সভ্যতা হিসেবে গড়ে উঠছে। জাতীয়তাবাদ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। সাম্রাজ্যের পরিবর্তে আজ জাতীয় রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এক বৈশ্বিক শাসন ব্যবস্থার ধারণা তৈরি করছে। ভবিষ্যতের দিক নির্দেশনা। হারারি প্রশ্ন তোলেন, এই একীকরণ প্রক্রিয়া ভবিষ্যতে কোথায় গিয়ে শেষ হবে? কি মানবজাতি একটি একক বৈশ্বিক সরকার তৈরি করবে? নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কি এই একীকরণে ত্বরান্বিত করবে? তিনি দেখান যে একীকরণের এই পথ চলা এখনো শেষ হয়নি, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। হারারি দেখিয়েছেন যে মানবজাতি ইতিহাসের অধিকাংশ সময় বিচ্ছিন্ন ছিল, কিন্তু অর্থনীতি, রাজনীতি ও ধর্মের মাধ্যমে তারা ধীরে ধীরে একত্রিত হয়েছে। প্রধান ইতিবাচক দিক। বিশ্ব এখন আগের চেয়ে বেশি সংযুক্ত ও সহযোগিতামূলক। প্রযুক্তি ও বাণিজ্যের বিকাশে মানুষ আরও একত্রিত হয়েছে। বিজ্ঞান ও জ্ঞানের আদান প্রদানের ফলে উন্নতি সম্ভব হয়েছে। প্রধান নেতিবাচক দিক। সাংস্কৃতিক পার্থক্য অনেক ক্ষেত্রেই একীভূত হওয়ার পরিবর্তে সংঘর্ষ তৈরি করছে। বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য এখনো রয়ে গেছে। চূড়ান্ত ভাবনা। হারারির মতে আজকের বিশ্ব একটি একীভূত বিশ্ব, কিন্তু তা কি মানবজাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ তা সময়ই বলে দেবে। চ্যাপ্টার 4, বৈজ্ঞানিক বিপ্লব, দ্য সায়েন্টিফিক রেভলিউশন। এই অধ্যায়ে হারারি দেখিয়েছেন কিভাবে 500 বছর আগে শুরু হওয়া বৈজ্ঞানিক চিন্তাধারা ও গবেষণার ফলে মানবজাতির জ্ঞান, ক্ষমতা, সমাজের কাঠামো পুরোপুরি বদলে গেছে। প্রধান প্রশ্ন, কিভাবে মানুষ জগৎকে বোঝার জন্য বিজ্ঞানের উপর নির্ভর করা শুরু করল? কিভাবে এই নতুন জ্ঞানের ভিত্তিতে প্রযুক্তি, রাজনীতি ও অর্থনীতির বিপ্লব ঘটল? কিভাবে বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিশ্বকে আধুনিক যুগে নিয়ে এলো? এই সার সংক্ষেপে আমরা বৈজ্ঞানিক বিপ্লবের মূল কারণ, প্রভাব ও পরিণতিগুলো বিশদভাবে বিশ্লেষণ করব। বৈজ্ঞানিক বিপ্লব কি? বৈজ্ঞানিক বিপ্লব বলতে বোঝায় সেই সময়কাল যখন মানুষ প্রথমবারের মতো বিশ্বাস করা শুরু করল যে তারা সবকিছু জানে না এবং তারা নতুন জ্ঞান অর্জন করতে পারে। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে ইউরোপে শুরু হয় এবং এটি আজও চলমান। বৈজ্ঞানিক বিপ্লবের মূল বৈশিষ্ট্য। নাম্বার 1, অজানাকে স্বীকার করা। মানুষ স্বীকার করতে শুরু করল যে তাদের সবকিছু জানা নেই এবং তারা পরীক্ষার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করতে পারে। নাম্বার 2,
পরীক্ষা ও পর্যবেক্ষণ শুধু ধর্মীয় বা ঐতিহ্যগত বিশ্বাস নয়, বরং বাস্তব পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সত্যকে যাচাই করা শুরু হলো। গণিত ও প্রযুক্তির ব্যবহার। বিজ্ঞানীরা প্রকৃতির ব্যাখ্যা দিতে গণিত ও প্রযুক্তি ব্যবহার করতে শুরু করলেন। হারারির মতে এই বিপ্লবের প্রধান চালিকা শক্তি ছিল নতুন জ্ঞানের সন্ধান, অজানার স্বীকৃতি এবং জ্ঞান অনুসন্ধান। প্রাচীন ও মধ্যযুগে মানুষ বিশ্বাস করত যে তাদের ধর্মগ্রন্থ এবং প্রাচীন দার্শনিকদের বইতে বিশ্বের সব প্রশ্নের উত্তর রয়েছে। কিন্তু বৈজ্ঞানিক বিপ্লবের সময় মানুষ বুঝতে পারে যে তারা সবকিছু জানে না। নতুন জ্ঞান অর্জন সম্ভব। পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে বোঝার জন্য পর্যবেক্ষণ ও গবেষণা করা দরকার। হারারি বলেন, প্রাচীন মানুষ মনে করত তারা সব জানে, কিন্তু আধুনিক মানুষ জানে যে তারা কিছুই জানে না। এই মনোভাব বিজ্ঞানীদের নতুন আবিষ্কার ও পরীক্ষা করতে অনুপ্রাণিত করেছিল। নম্বর 2, মহাবিশ্ব ও পৃথিবী সম্পর্কে নতুন ধারণা। বৈজ্ঞানিক বিপ্লবের সময় মহাবিশ্ব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব, কোপারনিকাস হ্যালিওসেন্ট্রিক থিওরি। মধ্যযুগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য ও গ্রহগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে। কিন্তু নিকোলাস কোপারনিকাস দেখালেন যে সূর্য মহাবিশ্বের কেন্দ্র আর পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। গ্যালিলিওর পর্যবেক্ষণ। গ্যালিলিও টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ করলেন যে কোপারনিকাসের তত্ত্ব সঠিক, কিন্তু চার্চ এই নতুন ধারণাকে বিপজ্জনক মনে করে এবং গ্যালিলিওকে কারাবন্দী করে রাখে। এই পরিবর্তন প্রমাণ করেছিল যে ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে বিজ্ঞানের প্রকৃত সত্য উদ্ঘাটনের উপায়। বিজ্ঞানের নতুন পদ্ধতি, পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা। বৈজ্ঞানিক বিপ্লবের আগে জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম ছিল অনুমান ও ধর্মীয় বিশ্বাস, কিন্তু এরপর বিজ্ঞানীরা পরীক্ষা, পর্যবেক্ষণ ও গণিত ব্যবহার করতে শুরু করল। ফ্রান্সিস বেকনের বৈজ্ঞানিক পদ্ধতি, পর্যবেক্ষণ, হাইপোথেসিস অর্থাৎ ধারণা, পরীক্ষা, বিশ্লেষণ, সিদ্ধান্ত। বেকন বলেন, বিজ্ঞান অনুমানের ওপর নির্ভর করে না, বরং পরীক্ষার মাধ্যমে সত্যতাকে যাচাই করে। এই নতুন পদ্ধতি বিজ্ঞানের সকল ক্ষেত্রে প্রয়োগ করা শুরু হয়। বিজ্ঞানের সঙ্গে সাম্রাজ্য ও অর্থনীতির সংযোগ। নতুন ভূগোল এবং আবিষ্কারের যুগ। বৈজ্ঞানিক বিপ্লবের সময় ইউরোপীয় সাম্রাজ্যগুলো নতুন ভূখণ্ড অনুসন্ধান করতে শুরু করে। ক্রিস্টোফার কলম্বাস নতুন ভূমি আবিষ্কারের জন্য নৌযাত্রা শুরু করেন। জেমস কুক দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ আবিষ্কার করেন। ইউরোপীয়রা আমেরিকা, ভারত ও আফ্রিকা উপনিবেশ স্থাপন করে। অর্থনীতির বিকাশ ও নতুন প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে নতুন নতুন ব্যবসা বাণিজ্য শুরু হয়। বাষ্প ইঞ্জিন ও শিল্প বিপ্লব, এটি আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরি করে। ঔপনিবেশিক শাসন। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে ইউরোপীয় সাম্রাজ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। হারারি দেখান যে বিজ্ঞান, সাম্রাজ্য ও অর্থনীতি পরস্পরের সাথে জড়িত। চিকিৎসা ও প্রযুক্তির উন্নতি। চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব মানুষ রোগের প্রকৃত কারণ বুঝতে শুরু করে। জীবাণুতত্ত্ব, জার্ম থিওরি আবিষ্কৃত হয়। অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের আবিষ্কার মানব জীবনকে রক্ষা করে। শিল্প ও প্রযুক্তির উন্নতি। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে নতুন নতুন প্রযুক্তি তৈরি হয়। বিদ্যুৎ, কম্পিউটার ও ইন্টারনেটের মতো উদ্ভাবন বিশ্বকে বদলে দেয়। আধুনিক বিশ্বের জন্ম। বৈজ্ঞানিক বিপ্লবের ফলে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে। বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে রাষ্ট্র ও প্রতিষ্ঠান গঠিত হয়। মানুষের জীবনধারা পুরোপুরি বদলে যায়। ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে যুক্তি ও পরীক্ষা নির্ভর চিন্তাধারা প্রতিষ্ঠিত হয়। হারারি দেখান যে এই পরিবর্তন এখনও অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও বড় পরিবর্তন আনতে পারে। বৈজ্ঞানিক বিপ্লব এক আশীর্বাদ না অভিশাপ? সুবিধা: মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, রোগবালাই কমেছে, যোগাযোগ ও প্রযুক্তির উন্নতি ঘটেছে। অসুবিধা: বিজ্ঞান ও প্রযুক্তি যুদ্ধ, ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করেছে, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন ঘটেছে।
মানবিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চূড়ান্ত ভাবনা। হারারি প্রশ্ন তোলেন, আমরা কি বিজ্ঞানের মাধ্যমে সত্যিকারভাবে সুখী হতে পেরেছি? তিনি দেখান যে বিজ্ঞান আমাদের ক্ষমতা বাড়িয়েছে, কিন্তু এর সঠিক ব্যবহার আমাদেরই নিশ্চিত করতে হবে। চ্যাপ্টার 5, শিল্প বিপ্লব, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে শিল্প বিপ্লব মানুষের জীবনযাত্রা, সমাজ, অর্থনীতি এবং পরিবেশকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। মূল প্রশ্ন, শিল্প বিপ্লব কি এবং এটি কেন শুরু হলো? এটি মানুষের জীবন ও সমাজকে কিভাবে পরিবর্তন করলো? এর ভালো ও খারাপ দিক কি? এই সার সংক্ষেপে আমরা শিল্প বিপ্লবের কারণ, প্রভাব ও ভবিষ্যতের সম্ভাবনা বিশদভাবে বিশ্লেষণ করব। শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব বলতে বোঝায় 1800 ও 1900 শতকের মধ্যে ইউরোপে ঘটে যাওয়া প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা, যেখানে হাতের কাজের পরিবর্তে মেশিনের ব্যবহার শুরু হয়। শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য: নাম্বার 1, মেশিনের আবিষ্কার। বিভিন্ন শিল্পে হাতে তৈরি পণ্যের পরিবর্তে মেশিনের ব্যবহার শুরু হয়। নাম্বার 2, কারখানা ভিত্তিক উৎপাদন। ছোট ও স্থানীয় উৎপাদনের পরিবর্তে বিশাল কারখানায় পণ্য উৎপাদন শুরু হয়। নাম্বার 3, শ্রমশক্তির পরিবর্তন। কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তর ঘটে। নগরায়ন, আরবানাইজেশন। গ্রাম থেকে শহরে মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরিবহন ও যোগাযোগের উন্নতি। রেলওয়ে, স্টিম ইঞ্জিন এবং টেলিগ্রাফের মতো নতুন প্রযুক্তির উদ্ভব হয়। হারারি বলেন, শিল্প বিপ্লব শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটি মানব সমাজের গভীর দার্শনিক ও অর্থনৈতিক পরিবর্তনও বয়ে আনে। শিল্প বিপ্লবের কারণ। শিল্প বিপ্লব হঠাৎ করে আসেনি, এটি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলাফল। কৃষি বিপ্লব ও খাদ্য উৎপাদন বৃদ্ধি। কৃষির উন্নতির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। অতিরিক্ত খাদ্য উৎপাদনের কারণে গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ শহরে আসতে পারে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয় যা উৎপাদনকে সহজ করে তোলে। উদাহরণ: বাষ্প ইঞ্জিন, টেক্সটাইল মেশিন, রেলপথ, বিদ্যুৎ ইত্যাদি। পুঁজিবাদ ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি। ব্যবসায়ীরা শিল্প কারখানায় বিনিয়োগ করতে শুরু করে। ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যবসার জন্য ঋণ দিতে শুরু করে। ঔপনিবেশিক শাসন ও বাণিজ্য সম্প্রসারণ। ইউরোপীয় দেশগুলো তাদের উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। ভারত, আফ্রিকা, আমেরিকার সম্পদ ইউরোপীয় দেশগুলোকে শিল্পায়নে সাহায্য করে। শিল্প বিপ্লবের প্রধান উদ্ভাবন ও প্রযুক্তি। শিল্প বিপ্লবের সময় অনেক গুরুত্বপূর্ণ উদ্ভাবন ঘটে যা পুরো বিশ্বকে বদলে দেয়। বাষ্প ইঞ্জিন, স্টিম ইঞ্জিন। জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন শিল্প কারখানার উৎপাদনশীলতা কয়েকগুণ বাড়িয়ে তোলে। এটি রেলগাড়ি ও জাহাজেও ব্যবহৃত হয়, ফলে যোগাযোগ সহজ হয়। টেক্সটাইল শিল্পের অগ্রগতি। নতুন নতুন মেশিনের কারণে কাপড় উৎপাদন দ্রুত ও সহজ হয়ে যায়। স্পিনিং জেনি, পাওয়ার লুম ইত্যাদি মেশিন তৈরি হয়। রেলপথ ও পরিবহন। রেলগাড়ির আবিষ্কারের ফলে পণ্য পরিবহন সহজ ও সস্তা হয়ে যায়। ইউরোপ ও আমেরিকায় বিশাল রেলওয়ে নেটওয়ার্ক তৈরি হয়। বিদ্যুৎ ও যোগাযোগ প্রযুক্তি। টেলিগ্রাফ ও টেলিফোনের মাধ্যমে মানুষ দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে। বিদ্যুতের ব্যবহার কারখানার উৎপাদন বৃদ্ধি করে। হারারি বলেন, এইসব প্রযুক্তিগত পরিবর্তন মানুষকে প্রকৃতির ওপর আরো বেশি নিয়ন্ত্রণ দিতে শুরু করল। শিল্প বিপ্লবের সামাজিক পরিবর্তন। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রা ও সমাজ ব্যবস্থা পুরোপুরি বদলে যায়। নগরায়ন ও শ্রমিক শ্রেণীর উদ্ভব। গ্রাম থেকে শহরে মানুষের অভিবাসন বেড়ে যায়। নতুন একটি শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় যারা কারখানায় কাজ করতে শুরু করে। শহরগুলো দ্রুত বড় হতে থাকে, কিন্তু জীবনযাত্রার মান অনেক ক্ষেত্রে নিম্নমানের ছিল। শ্রমিক শোষণ ও খারাপ কাজের পরিবেশ। অধিকাংশ কারখানায় শ্রমিক